শ্রাবণের অঝোর ধারায় সিক্ত সবুজ প্রান্তর, বাতাসে ভেসে আসা সোনামাটির মায়াবী ঘ্রাণ আর চারপাশে রূপালী আলোর ছায়া খেলা করছে। সব মিলিয়ে প্রকৃতি যেন আজ সেজেছে এক অন্যরকম সাজে। আমাদের গ্রাম বাংলার এই শ্যামল ক্যানভাসে মাটির টানে বুক বাঁধে হাজারো প্রাণ। তারা শুধু ফসল ফলান না, নিজেদের ঘাম আর মমতায় গড়ে তোলেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ। আজ আমরা এসেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেমনই এক স্বপ্নবাজ অদম্য কৃষকের সবুজ সাম্রাজ্যে, যার চোখে রয়েছে রূপান্তরের নতুন স্বপ্ন আর হাতে রয়েছে পড়ে থাকা জমিকে সোনা বানিয়ে তোলার এক জাদুকরী ছোঁয়া। প্রিয় দর্শক, বৃষ্টিতে ভিজছি কিন্তু বেশ ভালো লাগছে। আজকে আমার সাথে যে কৃষক আছে মাসুদ ভাই, আমরা মাসুদ ভাইয়ের কাছে তার মাল্টি ফার্ম এখানে এইটার আমরা গল্প শুনবো। মাসুদ ভাই, কৃষিতে কেন আসলেন? ছোট থেকে আমার একটা নিশা যে আসলে আমি জমি জমা করতে মানে এত ভালো লাগে, মানুষ খেলাধুলো করে, আমি এরকম মনে করেন শাকসবজি এই যে ধরেন এটাই। আচ্ছা, আমি কিন্তু শাক খাই, যে দেখেন 3টা ডাটা নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিন আমার আসলে পরিবারের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। কৃষক মাসুদের খেলার ছলে শৈশব পেরেলেও মন তার থমকে গিয়েছিল মেঠো পথের বাঁকে। কর্পোরেট জীবনের ছক বাঁধা দায়িত্বের পরও দীর্ঘ 2 দশকের পড়ে থাকা নিথর প্রান্তরকে উর্বরতার নতুন জীবন দিতে ব্যাকুল হয়ে উঠেছিল তার প্রাণ। এই থেকে আমার মাটির সাথে এমন একটা সম্পর্ক যে আমি আসলে মাটি ছাড়া আমার ভালোই লাগে না। আমাকে অনেকেই চেনে, সকাল বিকাল মনে করেন যে আমি শাকসবজি নিয়ে হাটে বাজারে বিক্রি করি। মানে একটা জিনিস যে আমি কোনো এক তরকারির দোকানদারক দেবো ওইভাবে খুব কম দেই, যখন দেখি যে আমার বেশি উৎপাদন হয়ে গেছে তখন যা দেই পাইকারি হাটে যায়। আর এমনিতে মনে করেন যে সকাল বিকেল আমি অনেকটা 2-4টা দোকান দেখাশোনার পরে জিনিস বিক্রি করি এবং এই দিক থেকে আমার ভালো লাগে। চাকরিও করতাম ম্যানেজার পোস্টে আমাকে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি নিজেই ভাবলাম যে আসলে এই জমিগুলো প্রয়োজনে মানে 20 বছর ধরে পড়ে আছে। পতির জমি, মানে আমরা বলতে পারি পতির জমি পড়েছিল। কৃষি এখন আর কেবল কায়িক শ্রমের আখ্যানে সীমাবদ্ধ নয়, সেখানে যুক্ত হয়েছে মনন ও আধুনিক বিজ্ঞানের স্পর্শ। প্রতিকূল প্রকৃতিকেও জয় করার এক অপূর্ব শিল্প লালন করেছেন এই কৃষক। ঢেঁড়স লাগাচ্ছি, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ঢেঁড়সটা আমি পাবো। আচ্ছা, এই যে মরিচ খাচ্ছি আজ থেকে না হলেও 7-8 মাস ধরে এই মরিচ গুলো আমার আজ বস্তা পরে আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে 100 টাকা পাওয়া পর্যন্ত মরিচ গাছ, আমি কিন্তু 1 টাকার মরিচ এটা তো বিশাল ব্যাপার। তখন মরিচই দেখছি। হ্যাঁ, দেন যে কয়েকদিন আগে 100 টাকা পাওয়া গেল, এই কলাটার দাম 700-800 টাকা। তো মানুষ বললে তাহলে আমার কি সমস্যা? আমি তো টাকা পাচ্ছি। আকাশ জুড়ে শ্রাবণের মেঘের ঘটঘটা থাকলেও থামেনি তার কর্মযজ্ঞ। নারিকেলের ছোবলার গুঁড়ো আর অর্গানিক সারের সক্ষতায় প্লাস্টিকের ট্রেতেই তিনি বুনে দিয়েছেন আগাম ফসলের নতুন আশা। একটি সবুজ খামার যখন প্রকৃতির নিজস্ব গতিতে এক সংস্পর্শ জগৎ হয়ে ওঠে, তখন সেখানে সৃষ্টি হয় প্রকৃতির অপার সামঞ্জস্য। যা কিছু প্রকৃতির তাই ফিরে দেওয়া হয় প্রকৃতিকে। আপনার এখানে আমরা কিন্তু দেখছি আপনি মাল্টি চাষ করছেন। এখানে কি কি আসলে কোন কোন আইটেম গুলো আপনি করছেন? আপনি তো জঙ্গল, মাসুদের তো আমরা দেখলাম আসলে জঙ্গলের মধ্যে অথবা গোবরে যে পদ্ম ফুল ফোটে আমরা এটা দেখছি। মানে এটা কি পদ্ধতিতে, এটা কি করছেন এখানে? তো আর সবচেয়ে এখন তো বর্ষার সময়, একটু এটা আমরা দেখতে চাই। একটা লাইট চারা 10 টাকা 20 টাকা বিক্রি হবে। এরকম এখানে আর কি চারা আছে? এখানে এই যে আপনার হলো কুমড়া আছে, আচ্ছা, কুমড়া, মিষ্টি লাউ। হ্যাঁ, মিষ্টি লাউ। ওখানে মরিচের চারা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন থাকবে? এটা কিভাবে লাগে? এর ভিতর কি কি দিয়েছেন? এর ভেতরে দিয়েছি হলো ওই যে গোবরের একটা জৈব সার আছে, সেটা তো আপনি এখানেই তৈরি করেন? হ্যাঁ, এখানে আছে এবং কিনতেও পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আপনি তো এখানে তৈরি করেন? হ্যাঁ, এখানে তো মরিচের দাম হয়। আচ্ছা, দাম হওয়ার জি। কারণে মানুষ চারাটা বেশি খোঁজে। তো এই কারণে নিজেও লাগাই এবং পাশাপাশি বিক্রিও করি। তার কারণ যে 2 দিক দিয়ে ভালো। অবশ্য কৃষকরা কিভাবে আসলে আমাদের এই সমস্ত জিনিস আমি প্রস্তুত করেছি যাতে আগাম আমার জমি পড়ে থাক, কিন্তু এখানে আমার কিন্তু মানে রেডি হচ্ছে। কৃষি কতটা আধুনিক হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন জমিতে সম্পর্ক না, এখন জমিতে যে মানে বীজগুলো যাবে বা যে চারাগুলো যাবে এগুলো আপনি এখানেই করতে। চারাটা যদি জমি লাগাতাম আচ্ছা, তাহলে 20 দিনের ভেতরে একটা নিড়ানি যেত। আচ্ছা, তাহলে 1 বিঘা জমি দিলে একটা নিড়ান দিলে আপনার জমির খরচ হতো মিনিমাম যে বর্ষা মাস। আচ্ছা আচ্ছা, 4-5টা লিভার যেত। আচ্ছা, জমিটা একেবারে খাওয়ানোর। এখন আমি করবো কি, মনে করেন যে 20 দিন আগে গেলাম, আচ্ছা, যেমন 20 দিনে যে আমি জমি প্রস্তুত করে নিছি, এই 20 দিনে আমি একটা লাল শাক খাবো। কৃষক মাসুদ মাটির স্বাস্থ্য বজায় রাখতে শরণাপন্ন হয়েছেন প্রকৃতির কাছেই। খামারের প্রাণীদের উচ্ছিষ্ট ও বিষ্ঠায় পরিণত হচ্ছে উর্বর জৈব সার, কৃত্রিমতার দেয়াল ভেঙে যা মাটিকে দিচ্ছে সঞ্জীবনী শক্তি।
লাল শাক বা ধনিয়া পাতা যদি আমি 20-30 দিনে ওখান থেকে একটা ফসল কিন্তু নিয়ে নিলাম, করে নেবো, নিয়ে ওখানে গোবর জৈব সার, এই যে আমার যে ফার্ম দেখছেন আমরা বীজটা, যাবো ওখানে বীজটা যাবো। আছে, হ্যাঁ, ওই বীজটাগুলো দিয়ে আমি খোলা করে নেব। এই সমস্ত গোবর বা মুরগির বীজটা টিজটা দিয়েও তো অনেক কিছু। কিন্তু আমি একটা জিনিস দেখছি, যেদিকে চোখ যাচ্ছে আমার, হ্যাঁ। যেটুকু জায়গা আপনার ফাঁকা মানে পাকা ছাড়া, এটা সব লাগিয়ে রাখছেন। লাগিয়েছেন লাগাতে, মানে কৃষি আপনাকে নতুন কিছু করতে শেখায়। হ্যাঁ, হ্যাঁ। মানে স্বপ্নও কি দেখেন যে আপনি চাষ করছেন? তাও স্বপ্ন তো ওটাই সবসময়। কৃষকের মেধা আর সরকারি পরামর্শ যখন একই বিন্দুতে এসে মেলে, তখন জন্ম নেয় এক একটি সফলতার রূপকথা। সেই সেতুরই এক বিশ্বস্ত কারিগর হিসেবে পাশে আছেন স্থানীয় কৃষি প্রশাসন। তো একদিন মুরগি নিয়ে আসে, হ্যাঁ, যেহেতু চাতালের হিট, অনেক যারা কথা বলছে তারা বলে যে চাতালের হিটত মুরগি হবে। তা আমি অল্প 120টা নিয়ে আসে আমি সাইডে পারলাম। পালার এটা পরে কতদিন আগে শুরু করলেন? এটা হবে তো 6-7 মাস আগে। আচ্ছা, 6-7 মাস। আচ্ছা, শুরু করার পরে দেখি না মুরগি আমার হলো, কোনো সমস্যা হয়নি এইরকম টাইমে। তা হওয়ার পরে চিন্তা করলাম যেহেতু হচ্ছে তাহলে করলে সমস্যাটা কি। তাহলে এখানে কতটা মুরগি আছে? তবে দেখেন যে আমি এখানে বিক্রি করছি ফ্রিটা হবে। তারপর ওই মুড়া সেট তো দেখলেন যে ওঠা একটা তাহলে জঙ্গল মাসুদ আপনি, তাই না? অর্গানিক মাসুদ হ্যাঁ। নাকি? আপনি যে আপনি ছাগলও পালছেন, হ্যাঁ, হ্যাঁ। গরু পালছেন। আমরা একটু ছাগল আর গরুতে যেতে চাই, চলেন। আপনি ছাগল আর গরু, এটাও কিন্তু আসলে এটার উদ্দেশ্য হলো এইখানকার যেগুলো গোবর থাকবে এগুলো তার সবজি উৎপাদনে, সে ফসল উৎপাদনেই কিন্তু ব্যবহার করছে। মানে অর্গানিক ভাবে কিভাবে করা যায়, আমরা তার আরেকটি মাল্টি প্রজেক্ট, আমরা ছাগলে একটা ছোট্ট একটা ছাগল এবং গরু সে পালছে। মানে এটা করছে সে তার নিজের সারের চাহিদা মেটানোর জন্য। এখানে ভাই এই যে এটা কতদিন ধরে শুরু করেছেন ছাগল? এটা আমি সবে মাত্র শুরু করলাম, যে এবার আচ্ছা। প্রথম এই বকরিগুলো আমি বাচ্চা সহ কিনছি। আচ্ছা, ছাগল যদি আমি করি, আমার একটা টার্গেট যে যদি একটা ছাগল যদি 2টা করে বা 4টে বাচ্চা দেয়, হ্যাঁ। তা আমার আশা যে আমি 12টা ছাগল কিনবো। হ্যাঁ, একটা ছাগল যদি 4টে বাচ্চা দেয়, তখন যে একটা নষ্ট হলে ধরেন 3টে, হুম, 3টে বাচ্চা ধরেন যে 3-10-এ 30,000 টাকা বা আচ্ছা, 3-7-21-22 এইরকম। তাহলে আমার ছাগলের থেকে ধরেন যে প্রতি মাসে ধরেন যে 20,000 টাকা আসবে। তো এই যে বছর অন্তর একটা গরু আচ্ছা। বাছুর পাই, এই বাছুরটা ধরেন 30-40,000 টাকা বিক্রি হয়। আচ্ছা, আমার কাজের ফাঁকা ফাঁকা আমি কিন্তু কোনো ভুসি খুট ফিট এগুলো কিচ্ছু খাওয়াই না, শুধু ঘাস আর ফল। এটা একদম অর্গানিক। হ্যাঁ, একবারে অর্গানিক। তাহলে আপনি তো রাসায়নিক সার খুবই কম ইউজ না, করতে হয়। আমার রাসায়নিক সার আমার খুব কম কেনা লাগে, মানে নাই বলতেই চলে। বাংলাদেশের স্বপ্নকে মাটির কাছাকাছি নিয়ে যেতে রাত দিন কাজ করছেন এই কৃষি যোদ্ধারা। প্রতিটি কৃষকের কাছে আধুনিক কৃষির বার্তা পৌঁছে দেওয়া যেন তার এক পরম ব্রত। আমার সরকারি কিছু অনুদান আছে, আমার জায়গায় জায়গায় ফোন দেওয়া যায়। ভেরি গুড, মানে ভেরি গুড। অন্য কারো মাধ্যমে না দেয়, ডাইরেক্ট আমার ফোন দিয়ে বলে দাদা আপনার আসলে কি দরকার, তা আমি শাকসবজি করি, ওই কারণে আমাকে ওই ধানের বীজ না দিয়ে শাকসবজির অনেক বীজ টিজ গুলো দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ চারাগুলো ইতিপূর্বে আপনারা দেখছেন। আসলে আমি প্রোগ্রামগুলো যে কনসেপ্ট বানাই, প্রত্যেকটা মানুষ তার যে ঘরের প্রতি জায়গা, ছোট্ট বাড়ির সামনে উঠান এবং কিছু জায়গা পড়ে থাকে, কোনদিন ঘাস লাগে, শহরে দেখছি ঘাসগুলো লাগে জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে একটা বাস্তব দৃশ্য তো দেখলাম, এখানে অনেক কিছু করা সম্ভব। অনেক জমি আমাদের পতিত পড়ে যে আসলে এই বাংলাদেশের মাটি, এই অঞ্চলের মাটি আধুনিক কৃষির জন্য কতটা স্বাবলম্বী। ধন্যবাদ আপনাকে। আসলে জানেন, আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমটা নিজে কিন্তু খুব পছন্দ করি এবং আমি যখন দেখলাম যে আপনি কৃষি নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো তুলে ধরতেছেন, আমি কিন্তু নিজ উদ্যোগে আপনার সঙ্গে যোগাযোগ। রাইট, সঠিক। আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে যে বাংলাদেশে যে আধুনিক কৃষির রূপায়ণ ঘটতেছে, রাইট, এটার প্রচার এবং প্রসার, এই বিষয়টা কিন্তু আসলে মানুষকে জানান দেওয়া। রাইট, রাইট। এই জানান দিতে গেলে আপনাদের মতো ফাইটারের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো তুলে ধরতে হবে। এই যে আমাদের মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমি গত 3 বছর আগে আচ্ছা, আমি কিন্তু মাঠে প্রান্তরে ঘুরে বেড়ানো মানুষ, আমার চাকরিটাই মাঠে কৃষকদের সঙ্গে। যখন আমাকে বললো দাদা আমি এই কাজগুলো করতে চাই, আমি ওনাকে তখনই বলছি যে মাসুদ ভাই, আপনার টেকনিক্যাল সাপোর্ট সহকারে সরকারি যদি আরো কোনো সাপোর্ট দেওয়ার মতো সর্বোচ্চ যতটুকু আমার হাতে এখতিয়ার আছে আমি এটাকে করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সম্পূর্ণ জায়গাটা, এই জায়গাটা কিন্তু
ওনার কিন্তু হাজার হাজার টাকা ইনকামের একটা জায়গা। এবং যে চাতালের যে জায়গাটা আপনি পূর্বে ঘুরলেন, এটা কিন্তু একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে কিন্তু সে সমস্ত তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে মাঠে কিন্তু তার রূপায়ণ সৃষ্টি করার মতো। কৃষক মাসুদ বলেন, যেখানে অনাবাদী জমি নিথর পড়ে থাকতো সেখানে আজ সবুজের অবারিত কলতান। কৃষক মাসুদের মতো স্বপ্নবাজ মানুষেরাই প্রমাণ করেন একটু সদিচ্ছা আর নিখাত ভালোবাসা থাকলে মাটিকে সোনা বানিয়ে ফেলা সম্ভব। একজন আদর্শ কৃষক বলতে আমরা যেটাকে বুঝাই, আসলে অনেক খোঁজাখুঁজির পর একজন আদর্শ কৃষক আমার মনে হয় আজকে পেয়েছি। তার যে কৃষি প্রজেক্টের মাঝে কৃষি রিলেটেড যা আছে সবই আছে। তার গরু ছাগল, এরপর তার কৃষি ক্ষেত্রে আমরা যদি যাই, সেক্ষেত্রে আসলে নিজে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হতে যা করা দরকার তিনি কিন্তু বীজ থেকে তিনি চারা উৎপাদন করছেন, এই চারাগুলোর জন্য খাবার তৈরি করছেন, আবার বর্ষা বাদল থেকে বাঁচার জন্য আবার চারাগুলোকে সংরক্ষণ করছেন। মানে আর আধুনিক আসলে কৃষি কাজ তিনি করছেন। আমরা প্রিয় দর্শক, কৃষি আধুনিকায়ন হয়েছে, কৃষিতে অনেক পরিবর্তন এসেছে, এর পিছনে কিন্তু অনেক শ্রম এবং ঘাম রয়েছে। আজকে মাসুদ সাহেব একজন আদর্শ কৃষক হয়েছে। তো মাসুদ সাহেব আদর্শ কৃষকের পিছনে কিন্তু অবদান আছে। আসলে আমি এই ফার্মটার মানে খোঁজই কিন্তু পেয়েছি এই অঞ্চলের যিনি ভিএস বিলাসচন্দ্র ভট্টাচার্য, তার দিক নির্দেশনাই কিন্তু আজকে মাসুদ সফল। নাকি বলেন মাসুদ সাহেব? হ্যাঁ, নাকি পরামর্শ দেয় তো দেয় না? হ্যাঁ, দেয় তো, নিয়মিত আসে। প্রিয় দর্শক, আমাদের গ্রামে এক চিলতে অনাবাদী জমিও যেন পড়ে না থাকে। প্রকৃতির বুক থেকে পুষ্টি কুড়িয়ে নিজেদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। মাসুদ ভাইয়ের এই নীরব বিপ্লব সারা দেশের প্রতিটি আঙ্গিনায় ছড়িয়ে পড়ুক, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবুজকে ভালোবাসুন, মাটির কাছাকাছি আসুন। আল্লাহ হাফেজ।